মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু জনপ্রিয় গল্প ও উপন্যাস দিয়ে সাজানো গল্প গোল্ড মাইনে আমাদের বিশেষ নিবেদন সরঞ্জিৎ চক্রবর্তী রচিত একটি সুন্দর প্রেমের গল্প পাতা ঝরার মরশুমে। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শোনো পুরু, ভারতের ক্রিকেট টিম যেমন সচিন তেন্ডুলকার ছাড়া হয় না, তেমনি নঙ্গি হাই স্কুলের টিমও দিয়েগো ছাড়া হয় না। এ মেয়ে কোত্থেকে এলো? এমন চোখ, এমন ঠোঁট, এ কে? কুশের কাছ থেকে পুরু সম্বন্ধে সব খবর বার করছিল টাপুর, কারণ ও সত্যিই পুরু সম্বন্ধে খুব বেশি কিছুই জানত না। পুরুর বাড়ির অবস্থা, তার খেলোয়াড় না হয়ে ওঠার ঘটনা সব বলার পর কুশ হঠাৎ বলে বসল ও পুরু সম্বন্ধে এমন একটা খবর জানে যা পুরু নিজেও জানে না। কুশের কথা শুনে এবার টাপুরের অবাক হওয়ার পালা। কি এমন খবর জানে কুশ? সে কৌতূহলী হয়ে তাকালো কুশের দিকে। কুশ একটা সিগারেট ধরালো এবার, তারপর ধোঁয়ার গোল্লা ছাড়ল কয়েকটা। শীতের কুয়াশার মধ্যে নীল ধোঁয়ার গোল্লাগুলো বড় হতে হতে ছড়িয়ে গেল চারিদিকে। এই রাস্তাটায় গাড়ি চলে মূলত, পায়ে হাঁটা মানুষেরা কমই যায় এখান দিয়ে। টাপুরের আর কুশের সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, কিন্তু কি করবে? ওর পুরু সম্বন্ধে তথ্য দরকার। কুশ আবার শুরু করল। আসলে পরে নঙ্গি হাই আর রবিন মেমোরিয়ালের ফুটবল ম্যাচটা পুরুর পরীক্ষা। নঙ্গি যদি জেতে তবে পুরুর চাকরিটা পাকা হবে, জেঠুই বলল আমায়। অবশ্য পুরুকে বলতে বারণ করেছে ব্যাপারটা, ঠিক সময়েই ওকে জানানো হবে। কথাটা শেষ করে তৃতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে গোপন খবর ফাঁস করে দিয়েছে এমন মুখ করে হাসল কুশ। পাঁঠা মনে মনে ভাবল টাপুর। তারপর মরার ওপর খাঁড়ার ঘা টাইপের হাসি ছুড়ে বলল, আচ্ছা, ওকে বুধবার সন্ধেবেলায় কোথায় পাওয়া যায়? ও বুধবার? বুধবার তোর পড়ানো থাকে। 8টা সোয়া 8টা নাগাদ ভট্টাচার্যের গলিতে ওকে পাওয়া যাবে। সেই সময় ও পড়িয়ে ফেরে। আচ্ছা, এত সব তুমি জিজ্ঞেস করছো কেন বলো তো? টাপুরের উত্তরে আলতো করে ঠোঁট মোচড়ালো, তারপর কুশের হাতটা হালকা করে ছুঁয়ে বলল, এমনি। কুশের মুখ দেখে ও বুঝল বিদ্যুৎটা ঠিকঠাক পৌঁছতে পেরেছে। ও কুশ আর কিছু জিজ্ঞেস করেনি সেদিন। ওই হাতের ছোঁয়াটুকুই ওকে চুপ করিয়ে দিয়েছিল। টাপুর শুধু মনে মনে বলেছিল, বুধবার। আজ সেই বুধবার। এখন সময় 7:58। ভট্টাচার্যের গলির সামনে রিকশাটা ছেড়ে দিল টাপুর। তারপর গিয়ে দাঁড়ালো একটু অন্ধকার একটা কোনায়। এই গলিটা সবসময় বেশ নির্জন। টাপুর যেখানে দাঁড়িয়ে আছে তার পাশেই নতুন বাড়ি তৈরি হচ্ছে একটা। ইট সিমেন্টের হালকা গন্ধ পাচ্ছে টাপুর। বাড়িটা শেষ হতে আরো বেশ কিছুদিন লাগবে। বুড়ো রাক্ষসের মুখের মতো ফাঁকা দরজা জানলা দেখে কেমন গা ছমছম করল টাপুরের। সত্যি বলতে কি, ওর একটু ভূতের ভয় আছে। এই গলির ভেতরে একদম অন্য মাথায় একটা স্ট্রিট বাল্ব জ্বলছে। তার দরিদ্র আলোয় গলিটা একদম গোয়েন্দা গল্পের থেকে তুলে আনা মনে হচ্ছে। টাপুর ঘড়ি দেখল, 8:05। পুরু কই? তবে কি আজকে পড়াতে আসেনি? সামান্য অধৈর্য হয়ে পড়ল টাপুর। তবে কি ওর সমস্ত আয়োজন মাঠে মারা যাবে?
পুরু কি আসবে না? আর একবার ঘড়ি দেখল টাপুর, আর তারপর মুখ তুলতেই দেখল গলির অন্য প্রান্ত থেকে একজন সাইকেলে আসছে। মানুষটা সাইকেলে বসার ভঙ্গিটা দেখেই শরীরে কাঁটা দিল টাপুরের। এই ভঙ্গিটা ওর চেনা। সেই ক্লাস 9-এ ওর ঘরের জানলা দিয়ে এই মানুষটাকে দেখত টাপুর। আজ এই 2 বছর বাদেও বুকের মধ্যে নাগরদোলার ঘূর্ণনটা একই রকম লাগলো টাপুরের। ও মনে মনে বলল, পুরু, আজ আর প্লিজ আগের মতো করো না। সাইকেলটা ক্রমশ কাছে এগিয়ে আসতে লাগলো ওর দিকে। টাপুরের বুকের ধুকপুকানি চলতে থাকুক। তারপর কি হলো জানার আগে আমরা একটু ঘুরে আসি পুরুর কাছ থেকে। এনএসএ মাঠে দাঁড়ালে কিছু লম্বা লম্বা তাল গাছ দেখা যায়। পুরু জানে তাল গাছগুলো যেদিকে, সেখানে একটা বড় ভাঙা বাড়ি আছে। অনেক পুরনো সেই বাড়ি। লোকে বলে সারেং বাড়ি। বলা হয় অনেক অনেক আগে, যখন গঙ্গার স্রোত খুব ভালো ছিল, তখন প্রচুর জাহাজ যেত এই নদী দিয়ে। ঠিক এই গঙ্গার ধারেই নোঙর করত সেসব জাহাজ। সারেং বা নাবিক বদল হতো এখানে। সেই নোঙর থেকেই নাকি নঙ্গি নামটা এসেছে। আর সেই সব পর্তুগিজ, ফরাসি আর মুসলমান নাবিকদের বাসস্থান থেকে নাম হয়েছে এই সারেং বাড়ি। এর কতটুকু ইতিহাস আর কতটুকু লোকের মন গড়া গল্প তা বলা মুশকিল। আসলে সব মানুষই নিজের ইতিহাস নিয়ে একটু আধটু বেশি বলে থাকে। ইতিহাসহীন হিসেবে মানুষ নিজেকে ভাবতেই পারে না। এই নঙ্গি অঞ্চলের নাম এখন আর তেমন প্রচলিত নয়। সবাই বাটানগর হিসেবেই এই অঞ্চলকে চেনে। স্কুলে পড়ার সময় মাঝে মাঝে কুশ আর পুরু ওই ভাঙা বাড়িটাতে যেত। ভাঙা ফোয়ারা, কালো হয়ে যাওয়া পাথরের ভাঙা মূর্তি, ইট বের করা দেওয়াল দেখে গা ছমছম করত পুরুর। মাঝে মাঝে ওখানে তক্ষকের ডাক শুনত ওরা। গিরগিটি হেঁটে যেত ইটের আলগা দেয়ালের ওপর দিয়ে। একবার পুরু খুব সাহস করে বাড়িটার দোতলায় উঠেছিল। কুশ বারবার না করেছিল উঠতে, কিন্তু সেদিন পুরুকে যেন নিশিতে পেয়েছিল। অর্ধেক ভেঙে যাওয়া সিঁড়ি দিয়ে খুব হালকা পায়ে ওপরে উঠেছিল পুরু। নড়বড়ে রেলিং, ভাঙাচোরা কাঠের ঝারকা আর সিংহের মুখওয়ালা থাম। অবাক হয়ে গিয়েছিল পুরু। অর্ধেক ঘরের মেঝেই ভাঙা, নেই। তবু তার মাঝে দূরে একটা দেওয়ালে খোদাই করা একটা লেখা দেখেছিল পুরু। দেখেছিল লেখা আছে, তোমারই কি আর কোনো কালেই দেখিতে পাইব না? তুমি কি আমারে ক্রমশ ভুলিয়া যাইবে? আজ এতদিন পরেও পুরুর মাঝে মাঝে মনে পড়ে সেই কথা। আর সেই কথাগুলো মনে পড়লেই কেন জানে না মন খারাপ হয়ে যায়। ওর কোনো প্রেমিকা নেই, তবু এই কথাটা মনে পড়লেই ওর মনে হয় কেউ একজন থাকলে মন্দ হতো না। তারপরেই মনে হয়, প্রেমিকা আমার? কুঁজোরও শখ হয় চিত হয়ে শোয়ার। একেই বাড়িতে ঝামেলা, তার উপর প্রেম। এই তো আজও বাবা প্রচণ্ড কথা শুনিয়েছে। সকালে দিদি রুটি তরকারি করে দিয়েছিল। রুটিগুলো বেশ পুড়িয়ে ফেলেছিল দিদি। খেতে পারছিল না পুরু, শুধু বলেছিল যে, এই দিদি, রুটিগুলো পুড়ে গেছে। বাবা সদ্য বাজার করে ফিরেছিল। পুরুর কথা শুনেই চিৎকার করে উঠেছিল। বলেছিল, এই 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 কি বলে? বাপের পয়সায় খাস, তবু লজ্জা করে না? রুটি পোড়া না? অর্ধেক পোড়া রুটি জোগাড় করবার মুরদ আছে তোর? নির্লজ্জ! কটা পয়সা সংসারে দিস তুই? টিউশনি করে কেন? আমি টাকা দিই না? টিউশনি করে 700 টাকা, স্কুলের থেকে 1000 টাকা পাবো। বাড়িতে তো 1000 টাকা দেবো। হ্যাঁ দেব। ফিউচার টেন্স, মুখে বড় বড় কথা। 1000 টাকায় কি হয় রে? কি হবে? চায়ের জল গরম হয় ওই টাকায়?
ভিক্ষে করে মানুষ ওর থেকে বেশি রোজগার করে। রুটি পোড়া, তাই না? উঠে যা, উঠে যা আপদ, খেতে হবে না তোকে, ওঠ। বাবা সব সময় এরকম বলে। অন্যদিন কিছু মনে করে না পুরু, কিন্তু আজ আর পারল না। এমনিতেই গত বুধবার থেকে মাথা টাথা সব গোলমাল হয়ে আছে, তার উপর বাবার এই খিটির খিটির। কোনো দিন যা করেনি আজ সকালে সেটাই করেছিল পুরু। খাবারের থালাটাকে ঠেলে উঠে গিয়েছিল, ঠেলার চোটে তরকারি কিছুটা ছিটকে থালা থেকে মাটিতে পড়ে গিয়েছিল। আর সেই দেখে বাবা আরো জোরে চেঁচাতে শুরু করেছিল, খুব খারাপ কথাও বলতে শুরু করেছিল। তখন জামাটা গায়ে দিয়ে বাড়ি থেকে বেরোতে বেরোতে পুরু শুনেছিল যে মা বাবাকে এসব বলতে বারণ করাতে বাবা মাকেও যা তা বলছে। জীবনে প্রথমবার পুরুর মনে হয়েছিল লোকটাকে ধরে মারে। মাঝে মাঝে খবর কাগজে পড়ে পুরু যে ছেলের হাতে বাবা খুন। এখন পুরু বোঝে জীবন কোন অবস্থায় গেলে মানুষ অমন কাজ করতে পারে। সেই যে সকালে বাড়ি থেকে বেরিয়েছে পুরু, আর ঢোকেনি। এখনো দাঁড়িয়ে আছে মাঠে। আজ ছেলেদের প্র্যাকটিস ডে। ঘন্টাখানেক প্র্যাকটিস করিয়ে মিনিট 15 ব্রেক দিয়েছে। দূরে ওরা বসে আছে, ঠাট্টাই আর কিও করছে। অবশ্য সবাই নয়, জ্যাকসন আর দিয়েগো নিজেদের মতো চুপ করে বসে আছে। দিয়েগোটা প্র্যাকটিস করছে কিন্তু নিজের খুশি মতো। দৌড়তে বললে স্ট্রেচিং করছে, লাফাতে বললে দৌড়চ্ছে, যা খুশি করছে। পুরু বলাতে বলেছে, স্যার আপনি ওদের প্র্যাকটিস করান না, আমায় আমার মতো থাকতে দিন। পুরুকে এখনো যেন সহ্য করতে পারছে না দিয়েগো। স্কুলে ওর খারাপ ব্যবহার নিয়ে বলেওছে পুরু। বলেছে যে স্যার দিয়েগো থাকলে টিম স্পিরিট নষ্ট হচ্ছে। কিন্তু পুরুর কথায় তাকে কোনো সাপোর্ট না দিয়ে হেড স্যার শটান বলে দিয়েছেন যে, শোনো পুরু, ভারতের ক্রিকেট টিম যেমন সচিন তেন্ডুলকার ছাড়া হয় না, তেমনি নঙ্গি হাই স্কুলের টিমও দিয়েগো ছাড়া হয় না। কাজেই পুরু বুঝতে পারছে না ও কি করবে। যখন ও টিম করে খেলায় অর্ধেক দিন দিয়েগো খেলে না। কোনো বোঝাপড়াই তৈরি হচ্ছে না টিমের। সব দিক থেকেই পুরু জীবন বিষাক্ত হয়ে উঠেছে। তাই কি সহজেই মাথা গরম করে ফেলছে পুরু? এই তো প্রথম সেশনের প্র্যাকটিসে ভীষণ বকেছে জ্যাকসনকে। তুমি তো অদ্ভুত ছেলে, সবসময় ইয়ার কি আজে বাজে কথা বলেই চলেছ। এদিকে ফুটবল খেলতে নামলে ছড়িয়ে ছিটিয়ে একসা করবে, একটা শট গোলে থাকে না তোমার। প্রথমে তোমাকে রানিং বলে শট মারতে বললাম, তারপর পেনাল্টি মারতে বললাম, শেষে সেন্টার লাইন থেকে ফাঁকা গোলে বল মারতে বলেছি। একবারও গোলে বল রাখতে পারোনি। তার উপর কত বড় বড় কথা। প্রত্যেকটা শট মারার আগে কি বলছিলে? স্যার এইটা জিদানের শট, এইটা মোরিয়েন্তেস মারছে। স্যার দেখুন, এবার মারছে রোনাল্ডিনহো। খুব রাগ হয়ে গিয়েছিল পুরুর। সমস্ত ছেলেদের সামনে প্রচন্ড বকেছে জ্যাকসনকে, এমনকি কান ধরে মাঠে দৌড়ও করিয়েছে। তাই ছেলেটা এই ব্রেকে ওরকম মন মরা হয়ে বসে আছে। এখন একটু খারাপ লাগছে পুরুর। আসলে ও কাউকে কঠিন কথা বলতে পারে না, বা বলে ফেললেও পরে ওর ভীষণ খারাপ লাগে। এই এখন যেমন লাগছে। পুরু ভাবল, অতটা হাসলি না বললেও হতো। আসলে সত্যি করে ভেবে দেখলে বাবার বকুনিতে নয়, পুরু মেন্টালি আপসেট হয়ে আছে গত বুধবারের ঘটনাটায়। ভট্টাচার্যের গুলি দিয়ে রোজকার মতো সেদিনও সাইকেল চালিয়ে ফিরছিল পুরু। গোটা গুলিটাতে একটাই মাত্র স্ট্রিট বাল্ব। তার সামান্য আলোয় গলির অন্ধকারটাই যেন আরো প্রকট হয়ে ওঠে। একেতেই পৌষ মাস, ভীষণ ঠান্ডা। একটু ধীরে সাইকেল চালাচ্ছিল পুরু, যাতে ঠান্ডা হাওয়াটা বেশি না লাগে। আর তাই হয়তো আচমকা সামনে এসে যাওয়া টাপুরকে দেখে ঠিক সময় ব্রেক চেপে দাঁড়িয়ে পড়তে পেরেছিল পুরু। অন্ধকারের মধ্যে থেকে হঠাৎ আমার সাইকেলের সামনে কেন এলো টাপুর? কি চায় ও? মনে হয়েছিল পুরুর, কিন্তু ওকে কিছু বলতে হয়নি, কারণ টাপুরই প্রথম বলল, পুরু, তোমার সঙ্গে ভীষণ দরকার আছে আমার। পুরু, তুমি?
কি বলছে টাপুর? স্যার না, আপনি না, একেবারে নাম ধরে তুমি করে ডাকছে। পুরুর ষষ্ঠ ইন্দ্রিয় ওকে বলল, সাবধান। পুরু সাইকেল থেকে নামলো, তারপর ঠান্ডা গলায় বলল, এই সময় তুমি এখানে কেন? আর অন্ধকারেই বা দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্য পুরু। এসো এখানে, তোমার সঙ্গে অনেক জরুরি কথা আছে আমার। বলেই টাপুর টানতে টানতে ওকে ঢুকিয়ে নিয়ে গেল পাশের অর্ধেক তৈরি একটা বাড়ির মধ্যে। ব্যাপারটা এত আকস্মিক হলো যে পুরো কিছু বলে উঠতে পারল না। শুধু ওই বাড়িটার মধ্যে ঢুকতে ঢুকতে শুনল শব্দ করে ও সাইকেলটা মাটিতে পড়ে গেল। বাড়িটার ভেতরে কাঠের পাটাতন, বালি আর কিছু ছেঁড়া বস্তা রাখা এই জায়গাটা বেশ অন্ধকার। চোখ সয়ে যাওয়াতে তাও টাপুরের মুখটা দেখতে পাচ্ছিল পুরু। টাপুরকে এরকম চঞ্চল কোনোদিনও দেখেনি পুরু। বাড়িটার ভেতর ঢুকেই টাপুর 2 হাত দিয়ে পুরুর হাত দুটো চেপে ধরল, বলল, তোমায় ছাড়া আমি একদম ভালো নেই পুরু। আমার একদম ভালো লাগে না কিছু। 2 বছর ধরে আমি শুধু তোমাকেই চেয়েছি। তুমি আজ আমায় অন্তত ফিরিয়ে দিও না। টাপুর, বিহেভ ইয়োরসেলফ। কি হচ্ছে কি? এমন করছো কেন? কিন্তু টাপুর কোনো কথাই শুনছে না। ও পাগলের মতো বলে যেতে লাগলো, না পুরু, প্লিজ তুমি এমন করো না। আজ আমায় ফিরিয়ে দিও না। দেখো, আমার দিকে দেখো তুমি। আমি সুন্দরী না? আমার পিছনে অনেক ছেলে ঘোরে। আমি কাউকে পাত্তা দিই না, আমি কারো দিকে তাকাই না। আমি তোমার জন্য নিজেকে সামলে রেখেছি। আমি এখনো ভার্জিন। তুমি আমায় ভার্জিনিটি থেকে মুক্ত করবে পুরু। প্লিজ টেক মি। প্রলাপের মতো বকতে বকতে টাপুর ঝাঁপিয়ে পড়ল পুরুর ওপর। পুরু কিছু বুঝে ওঠার আগেই টাপুর ওকে এলোপাথারি চুমু খেতে শুরু করেছে। পুরুর হাত দুটো নিজের বুকের মধ্যে চেপে ধরে বলছে, আমায় তুমি ধরো। পুরু যেন মুহূর্তের জন্য কেমন হয়ে গিয়েছিল। টাপুরের নরম শরীর, ভরাট বুক ও নিঃশ্বাস, হালকা শ্যাম্পুর গন্ধ। পুরু কেমন যেন শিথিল হয়ে যাচ্ছিল, আবার দৃঢ় হচ্ছিল ক্রমশ। আর ঠিক তখনই টাপুর দাঁত দিয়ে কামড়ে ধরল পুরুর ঠোঁট। ভেজা মিন্টের গন্ধ, কামড়। শীতের সন্ধে হঠাৎ বদলে গিয়ে প্রচণ্ড বর্ষার বিকেল হয়ে গেল যেন। বহু বছর আগের এক বিকেলের কথা হু হু করে মনে পড়ে গেল পুরুর। অবিকল সেই গন্ধ, সেই ভেজা ঠোঁট। পুরুর হুঁশ ফিরল, 2 হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল টাপুরকে। তারপর আর কথা না বলে দৌড়ে বেরিয়ে গেল বাড়িটা থেকে। সাইকেলে উঠে চলে যাওয়ার সময় ও আবছাভাবে শুনেছিল অন্ধকার বাড়িটার ভেতর থেকে একটা চাপা কান্নার শব্দ আসছে। বাড়ি ফেরার পথে পুরু ঠিক করেছিল আর কোনো দিন টাপুরের সঙ্গে কথা বলবে না। ভাবনায় হারিয়ে গিয়েছিল পুরু। ডুডুর কথায় সম্বিত ফিরল। স্যার, ব্রেক শেষ, আমরা রেডি। পুরুর এই ডুডু ছেলেটাকে বেশ লাগে। দোষের মধ্যে একটু সুপারস্টিশিয়াস। পুরু নিজে প্লেয়ার ছিল, ও জানে কলকাতার মাঠে অনেক বড় প্লেয়ারের কত সুপারস্টিশন আছে। এমনকি বিশ্ববিখ্যাত প্লেয়ারদেরও অনেক সংস্কার থাকে। স্টিভ ওয়ার লাল রুমাল, সচিনের হেলমেট না খোলা, রোনাল্ডিনোর গোলের পর 2টো আঙুল দেখানো, এরকম উদাহরণ অজস্র আছে। পুরু সামান্য হাসল, তারপর ডুডুকে বলল, ঠিক আছে, চলো। এরপর খানিকক্ষণ বল নিয়ে প্র্যাকটিস চলল। রিসিভিং, ট্র্যাপিং, শুটিং সব করালো পুরু। আর সর্বক্ষণই লক্ষ্য করে গেল জ্যাকসনকে। কেমন যেন মনমরা নিষ্পৃহ ভাব। না, ওকে ওভাবে বকাটা ঠিক হয়নি আমার। প্র্যাকটিসের মাঝে আমনকে ডেকে প্র্যাকটিস কন্ডাক্ট করতে বলল পুরু। তারপর জ্যাকসনকে ডেকে নিয়ে গেল মাঠের আর এক প্রান্তে।
জ্যাকসন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পুরুর সামনে। পুরু আলতো স্বরে বলল, মনোময়, প্র্যাকটিসে মন না দিলে আমি আরও বকব। জানো তো, বেশি এদিক ওদিক কথা বললে খেলার থেকে ফোকাসটা সরে যায়। শোনো, যে কোনো কিছুই প্র্যাকটিস নির্ভর। তুমি তো স্ট্রাইকারে খেলতে চাও, কিন্তু এর জন্য পরিশ্রম করতে হবে। আমাদের আসল ম্যাচের জন্য আর মাসখানেকের একটু বেশি সময় আছে। তোমাকে আমি কথা দিচ্ছি, তুমি যদি নিজেকে এর মধ্যে ইমপ্রুভ করো, তোমায় ওই ম্যাচটায় খেলাবো। আচ্ছা, একটা কথা বলো তো, গোলে শট নেবার সময় তুমি কি দেখো? কেন? সবই দেখি। মাঠ, গোলকিপার, প্লেয়ার, পেছনে দর্শক, সবই দেখি। জ্যাকসন মুখ কাঁচুমাচু করে বলল। পুরু বুঝলো গন্ডগোলটা কোথায়। বলল, শোনো মনোময়, একটা কাজ করবে। যখন গোলে শট নেবে, তখন ঠিক শট নেবার মুহূর্তে একটা চোখ বন্ধ করে নেবে। মানে ডান পায়ে শট নিলে বাঁ চোখ বন্ধ করবে, বাঁ পায়ে শট নিলে ডান চোখ বন্ধ করবে। কেমন? কেন স্যার? যাতে তোমার ভিশনটা ফোকাসড থাকে, তাই একটু অপটিক্যাল সেন্সর করার কথা বলছি। তোমাকে যা বললাম, জাস্ট ডু ইট। বলেই পুরু মাঠের মাঝখানে দাঁড়ানো কবিরকে হাত তুলে ডাকল। কবির দৌড়ে এলো কাছে। কবির, গোলে দাঁড়াও তো, মনোময় 5টা শট মারবে। আবার স্যার? তখন তো মারলো, একটাও গোলের মধ্যে ছিল না। যা তো, বেশি ভেজর ভেজর করিস না। জ্যাকসন কবিরকে খেঁকিয়ে উঠল। কবির চোয়াল চেপে গোলের দিকে যেতে যেতে বলল, নে মার দেখি। পুরো মন দিয়ে 5টা শট নেওয়া দেখল জ্যাকসনের। প্রথম 4টে বাইরে গেল, কিন্তু শেষটা আশ্চর্যভাবে পোস্টে লাগলো। পুরো নিজের মনেই হাসল। ও দেখেছে, একমাত্র শেষ শটটা নেওয়ার সময় ঠিক মুহূর্তে চোখটা বন্ধ করেছিল জ্যাকসন। পুরো জ্যাকসনের দিকে এগিয়ে গেল, বলল, এইভাবেই শট মারার প্র্যাকটিস করবে, কেমন? আর খানিকক্ষণ প্র্যাকটিসের পর পুরো শেষ করে দিল সেদিনের মতো। বেশ খিদে পেয়েছে ওর। সারা দিন কিছু খাওয়া হয়নি। মাঠ থেকে বেরোবার সময় পুরো দেখল ডুডু আর জ্যাকসন এগিয়ে আসছে ওর দিকে। জ্যাকসন বলল, স্যার চলুন একসঙ্গে যাওয়া যাক। আপনি তো সারদাপল্লীতে থাকেন, তাই না? আমরাও ওদিকেই যাব। কিন্তু আমি যে একটু খাবো মনোময়, খিদে পেয়েছে। হ্যাঁ স্যার, চলুন তবে। না, আমারও খিদে পেয়েছে বড্ড। এই তো সামনেই জীবনদার পেটাই পরোটা পাওয়া যায়, 100 গ্রাম 6 টাকা, দারুণ বানায়। পুরো এক মুহূর্ত চিন্তা করল। 3 6 18 টাকা, একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু স্টুডেন্টরা খাবে। ওর পকেটে 40 টাকা মতো আছে। ঠিক আছে, পুরু বলল, চলো তবে। পুরু দেখল অন্যদিন ওরা সাইকেল আনে, আজ আনেনি। পুরু তো আনেইনি। সকালে সেই রাগ করে বেরিয়ে আসার সময় সাইকেলের কথা মাথাতেই ছিল না। পেটাই পরোটা সত্যি দারুণ করে জীবনদা। খিদেও জব্বর পেয়েছিল পুরুর। খাওয়া দাওয়া শেষ করে ওরা দোকানের বাইরে এসে দাঁড়াল। আর তখনই ঝপ করে লোডশেডিং হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার নেমে এলো চারিদিকে। চোখে ধাঁধা লেগে গেল পুরুর। এরই মধ্যে ডুডু হঠাৎ বলল, জ্যাকসন, আমি কিন্তু ভালো বুঝছি না, সেই গন্ধটা আবার পাচ্ছি। একটা ঝামেলা হবে দেখ। পুরো অবাক হলো। বলে কি ছেলেটা? ঝামেলার গন্ধ হয় নাকি? ডুডু, জ্যাকসন, দিয়েগো, কবির সবকটা ছেলেকেই একটু অদ্ভুত লাগে পুরুর মাঝে মাঝে। এদের কীর্তিকলাপে হাসিও পায় ওর। তারপরেই পুরুর মনে পড়ে নিজের এই বয়সটার কথা। মনে মনে সে ভাবল, আসলে এই টিনেজটাই অদ্ভুত, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। সবসময় একটা টু বি আর নট টু বি এর মধ্যে থাকা। সব থাকলেও কি নেই মনে হয়। মেয়েদের মনে হয় পৃথিবীর সবচেয়ে দুর্লভ বস্তু। মনে হয় কেউ পাত্তা দিচ্ছে না আমাকে। এ বড় যন্ত্রণার সময়, আবার বড় আনন্দের সময়ও। আশেপাশের দোকানগুলোয় কেরোসিনের বাতি আর এমার্জেন্সি লাইট জ্বলে উঠেছে এতক্ষণে। আবছা আলোয় ভরে উঠেছে চারিদিক। এই আলোয়
ডুডু আর জ্যাকসনকে স্পষ্ট দেখা যাচ্ছে। ওরা আবার হাঁটতে শুরু করল। পুরু ভাবল ওদের একটা খবর জানিয়ে দেবে। আসলে কালকের প্র্যাকটিসে বলতোই, তবু আজই ওদের বলে দেবে। পুরু বলল, তোমাদের ছোট্ট একটা খবর দিই। আজ তো 22শে ডিসেম্বর। 28 তারিখ আমি একটা ম্যাচের আয়োজন করেছি। স্টেশনের কাছে একটা ভালো ক্লাব আছে, ওদের কেউ কেউ কলকাতার ক্লাবে খেলে। ওরা ভালো টিম, তোমরা চেনো ওই কেজিবি। কেজিবি মানে? কেজিবি মানে রাশিয়ান গুপ্তচর সংস্থা? ডুডু ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। সঙ্গে সঙ্গে জ্যাকসন ভেঙচে বলল, কেজিবি? তোর মাথা! হ্যাঁ, রাশিয়া ভেঙে যাওয়ার পর কেজিবি আর নেই। আইরি, হ্যাঁ, তোর জন্য কেজিবি খেলতে আসবে নাকি? এই কেজিবি হলো স্টেশনের কাছে একটা ক্লাব, যার পুরো নাম কাঠগোলা বয়েজ। না না, মানে স্লিপ অফ টাং হয়ে গেছে। আসলে গন্ধটা। বাদ দে তো, গত জন্মে ডগ স্কোয়াডে ছিলি নাকি তুই? হ্যাঁ ডুডু? এবার খেঁকিয়ে উঠল জ্যাকসন। পুরু দেখল ব্যাপারটা অন্যদিকে মোড় নিচ্ছে। ও তাড়াতাড়ি বলল, শোনো শোনো, ম্যাচটা ভালো করে খেলতে হবে, কিন্তু সেদিন দেখা যাবে তোমরা কতটা ইমপ্রুভ করেছো, বুঝলে? হাঁটতে হাঁটতে ওরা বাটা সিনেমার পেছন দিকে চলে এসেছে। এখন সিনেমার ইভিনিং শো চলছে, ফলে রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। ডুডু আর জ্যাকসন এখন পেছনে কি সব কথাবার্তা বলছে। ডুডু ভাবল ও এখন কোথায় যাবে। বাড়ি ফেরার ইচ্ছে এখন নেই, তবে কি বটতলার আড্ডায় গিয়ে একটু বসবে? ও পেছনে ঘুরল ডুডুদের চলে যেতে বলবে বলে। আর ঠিক সেই সময় একটা চিৎকার শুনল। পুরু ফিরে তাকালো। একটা রোগা পাতলা ছেলে সাঁ করে ওদের পাশ দিয়ে গঙ্গার দিকের রাস্তায় ছুটে চলে গেল। ওর পেছনে দু চারটে বয়স্ক লোকও ছুটছে। পুরু জানে গঙ্গার দিকে কিছু অ্যান্টি সোশ্যালের ঠেক হয়েছে। সন্ধে হলে সেখানে নেশা ভাঙ শুরু করে ওরা, আর সুযোগ পেলেই ইট খোলার জন্য আসা কয়লা নৌকো লুট করে। এরাই মাঝে মাঝে সন্ধেবেলা নির্জন রাস্তায় টুকটাক ছিনতাই করে। ছিনতাইবার ছেলেটাকে তাড়া করা লোকগুলোকে দেখে পুরু বুঝল ওরা ধরতে পারবে না ছেলেটাকে। মুহূর্তের মধ্যে পুরু কর্তব্য স্থির করে নিল। পায়ের চপ্পলটা খুলে রেখে জোরে স্প্রিন্ট টানল। আর যদি সাইকেলটা থাকতো। কিন্তু সেসব চিন্তার সময় নেই। পুরু তাড়া করলো ছেলেটাকে। সামনে প্রায় 100 মিটার দূরে ছেলেটা। পুরু চোয়াল শক্ত করল। নিমেষে ভুলে গেল ওর হাঁটুতে চোট। জোরে দৌড়ানো বারণ। ও দৌড়তে লাগলো। ঘটনার আকস্মিকতা কাটিয়ে ডুডু আর জ্যাকসনও ওর পেছনে ছুট লাগালো। কিন্তু পুরু ওদের অনেক আগে দৌড়চ্ছে। ও সেই বিখ্যাত দৌড়। খেলার মাঠেও আগে বল ধরে হঠাৎ হঠাৎ দৌড় দিত পুরু। ওদের কোচ অলোকদা বলতেন চোরা গতি। মজিদ ভাস্করের পর এরকম চোরা গতি নাকি অলোকদা কলকাতার মাঠে আর কারও দেখেননি। পুরু জানে রাস্তাটা আরও কিছুটা সোজা, তারপরেই বেশ আঁকামাকা। সেখানে ছেলেটা ঢুকে পড়লে রিইনফোর্সমেন্ট পেয়ে যেতে পারে। পুরু স্পিড বাড়ালো। দূরত্ব কমতে লাগলো দ্রুত। রোগা ছেলেটাও বেশ বেদম হয়ে পড়েছে। ওর পেছনের তাড়া করা ভিড়টাকে অনেকটা পেছনে ফেলে এসেছে পুরু। কিন্তু এবার হাঁটুটা মট করে উঠল। আবার সেই ব্যথা। যন্ত্রণায় পুরুর মুখ বেঁকে গেল, কিন্তু ও গতি কমালো না। ছেলেটা এখন 5 গজের মধ্যে চলে এসেছে। পুরু এবার ওকে ধরে ফেলবে। বেগতিক দেখে ছেলেটা ঘুরে দাঁড়ালো। পুরু লক্ষ্য করল ছেলেটার বাঁ হাতে একটা লেডিস পার্স আর ডান হাতে একটা লম্বা মতো জিনিস। এই অল্প আলোতেও জিনিসটা ঝিলিক দেখে চিনতে ভুল করল না পুরু। ওটা একটা খুর। ছেলেটা কাঁপা গলায় বলল, আয় সোরে বাচ্চা, নিচ থেকে উপর খুলে দেবো সারা, আয়। ছেলেটা এবার হাতের খুরটা নাচাচ্ছে। পুরু মনে মনে চিন্তা করে নিল। আর চোখে দেখে নিল বেশ কিছুটা পেছনে ডুডু আর জ্যাকসন খুর দেখে দাঁড়িয়ে পড়েছে। আয় সোরে বাচ্চা। ছেলেটা এখনো সমানে গালাগালি দিয়ে যাচ্ছে। নিচ থেকে উপর খুলে দেবো সারা, আয়।
নিমেষে মাটিতে বসে পাশে পড়ে থাকা একটা আদলা ইঁট তুলে ছেলেটার হাঁটু লক্ষ্য করে ছুঁড়ে দিল পুরু। ছেলেটা এটা আশা করেনি। খটাং করে পায়ের হাড়ে গিয়ে লাগলো ইঁটটা। বলেই ব্যাগ আর খুঁটটা ফেলে বসে পড়ল ছেলেটা। পুরু দেখল ওর পেছন থেকে বোঁ করে ডুডু আর জ্যাকসন গিয়ে ঝাঁপিয়ে পড়ল ছেলেটার উপর। পুরু কাছে গিয়ে খুঁড়টা আর ব্যাগটা তুলে নিল। ডুডু আর জ্যাকসন এর মধ্যে ছেলেটাকে মারতে শুরু করেছে। পুরু বারণ করলো, মেরো না মেরো না মেরো না, এমনিতেই হাঁপাচ্ছে, আর মারলে অজ্ঞান হয়ে যাবে, ছেড়ে দাও। 2-4 মিনিটের মধ্যেই একটা ছোটখাটো দল এসে পড়ল সেখানে। মাতব্বর গোছের কিছু লোক, আনাড়ি চ্যাংড়া 2-4টে ছেলে আর 2টো মেয়ে। দেখলেই বোঝা যায় বেশ ভালো ঘরের মেয়ে ওরা। ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে পুরুকে বলল, আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব? আমার দিদির পার্সটা ছেলেটা ছিনতাই করছিল। সো কাইন্ড অফ ইউ। পুরুর হাঁটু দুটো ভীষণ ব্যথা করছে এখন, তবু তার মধ্যেও সামান্য হাসার চেষ্টা করল ও। ভিড়টা ততক্ষণে ঘিরে ধরেছে ছেলেটাকে। কয়েকটা টর্চের আলো গিয়ে পড়েছে ছেলেটার মুখে। রোগা ফ্যাকাশে একটা ছেলে, চোখের তলায় কালি, নাক আর ঠোঁট দিয়ে রক্ত গড়াচ্ছে। হঠাৎ জ্যাকসন ছেলেটাকে বলে উঠল, এই তুই তিমির না? ও তুই এখন চুরি ছিনতাই শুরু করেছিস? তাই তো, জানোয়ার। আবার ঠাস করে একটা চড় বসিয়ে দিল ডুডু। সব করা শুয়োরের বাচ্চাগুলোকে দেখে নেবো আমি, সব করাকে দেখে নেবো। এবার মাতব্বরেরা তাদের চড় থাপ্পড় শুরু করল। পুরুর আর ভাল লাগছে না, ওর গোটা দিনটাই বরবাদ হয়ে গেছে। ও মেয়েটাকে বলল, আপনারা চলে যান, আর আর দাঁড়াবেন না। হ্যাঁ, এবার যাব, বাট থ্যাঙ্কস अगेन। একদিন আমাদের বাড়িতে আসুন না, কাছে গঙ্গার ধারে নতুন ম্যানশনটা আমাদের। মাসখানেকও হয়নি এখানে এসেছি। কি দিদি, ওর আমাদের বাড়িতে আসা উচিত না? বাই দ্য ওয়ে, আমি রাকা, আর এই আমার দিদি রোহিণী। এবার অন্যজনকে লক্ষ্য করল পুরু, আর সঙ্গে সঙ্গে 4 সেকেন্ড হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে গেল ওর। ওই প্রায় অন্ধকার গলিটা হঠাৎ আলোয় ভরে উঠল যেন। পাশের চোরটাকেও মনে হলো দেব শিশু। মনে হতে লাগলো, এ মেয়ে কোত্থেকে এলো? এমন চোখ, এমন ঠোঁট, এ কে? এমন সুন্দরের সামনে দম বন্ধ হয়ে গেল পুরুর। কিন্তু রোহিণী চুপ, মাথা নিচু। রাকা সামান্য হেসে বলল, আসি তাহলে। ওহো, আপনার নামটাই তো জানা হলো না। পুরু নাম বলল। রাকা হাত নেড়ে বলল, একদিন আসবেন কিন্তু আমাদের বাড়িতে, কেমন? আসি। ফেরার পথে খালি পায়ের তলায় এবার রাস্তার কাঁকড়গুলো ফুটছিল পুরুর। চটিটা খুঁজে পেলে হয়। হঠাৎ জ্যাকসন বলল, যাই বলুন স্যার, মেয়েটা দেখতে ভালো হলেও ভারী অভদ্র। এত ঘটনার পরও কেমন চুপ করে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না। একটা থ্যাঙ্কস তো দেবে। ফালতু। পুরু খোঁড়াচ্ছে এবার। রাস্তাটাও মনে হচ্ছে যেন কেউ টেনে লম্বা করে দিয়েছে, তবু কোথাও যেন আবছাভাবে ভালোও লাগছিল পুরুর। ওর তো জীবনে হিরোইক কিছু করাই হয় না, আজ সামান্য হলেও কিছু তো করেছে। হঠাৎই, হয়তো অকারণে, ওর বহু বছর আগে দেখা পুরনো এক বাড়ির দেওয়ালে খোদাই করা লেখাটার কথা মনে পড়ে গেল। তারা ভরা ডিসেম্বরের আকাশের তলায় সামান্য খোঁড়াতে খোঁড়াতে বছর 24-এর একটা ছেলে অস্ফুটে বলে উঠল, তোমারে কি আর কোনো কালেই দেখিতে পাইব না? তুমি কি আমারে ক্রমশ ভুলিয়া যাইবে? My love has made me selfish. I cannot exist without you. I am forgetful of everything but seeing you again. My life seems to stop there. I see no further. শিমুল কখনো কখনো এই লেখাটা খুলে পড়ে। বছরখানেক আগে বেশ কিছু পুরনো কাগজপত্রের মধ্যে থেকে আধছেড়া ডায়েরি আর জীর্ণ একটা বই পেয়েছিল শিমুল। ডায়েরির হাতের লেখাটা দেখেই বুঝেছিল এটা ওর বাবার। প্রথমে ভেবেছিল
বাবার ব্যক্তিগত ডায়েরি, পড়া উচিত হবে না। কিন্তু 2-3 দিন পর আর কৌতূহল চেপে রাখতে পারেনি শিমুল। ভেবেছিল বহুদিন আগের ডায়েরি, বাবা এটার কথা নিশ্চয়ই ভুলেও গেছে এতদিনে, একটু পড়লে ক্ষতি কি। তাই খুব সাবধানে এক রাত্রে ডায়েরিটা খুলেছিল শিমুল। প্রথম পৃষ্ঠাতেই একটা কোটেশন, For God's sake, hold your tongue and let me love. ও দেখল হলদে হয়ে গেছে পৃষ্ঠাগুলো, ফাউন্টেন পেনের কালির রঙও ফ্যাকাশে। তারপর পোকারা এদিক ওদিক ছোট ছোট ট্রেঞ্চ কেটে রেখেছে পৃষ্ঠা জুড়ে, ফলে কিছু শব্দ বোঝা যাচ্ছে না। তবু সময় নিয়ে ধীরে ধীরে পড়েছিল শিমুল। আর যত পড়ছিল তত ও অবাক হচ্ছিল, ভাবছিল এটা কি সত্যিই আমার বাবার লেখা? প্রায় শেষ রাতে গিয়ে যখন ডায়েরিটা পড়া শেষ করেছিল শিমুল, ওর সবকিছুই অদ্ভুত লাগছিল। তখন ভাবছিল, বাবার জীবন কি সত্যি এমন ছিল? বাবার কলেজ জীবনে কি সত্যি কোনো প্রেম ছিল? এই শান্ত বাবা একসময় একটা মেয়ের জন্য মারামারি করেছে। মোমো বলে কোনো মেয়ের জন্য কি সত্যি বাবার মনের মধ্যে সারা জীবন কষ্ট থেকে যাবে? শিমুলের কেমন যেন বিশ্বাস হচ্ছিল না, ওর শান্ত নির্ঝঞ্ঝাট বাবা মারামারি করতে পারে, এমন অদ্ভুত সুন্দর বাংলা লিখতে পারে। শিমুল নিজে বাবাকে সবসময় শুধু ইংরেজি নিয়েই দেখেছে। শিমুল অবাক হয়ে বসেছিল সারা রাত। শিমুল জানে ওর মা খুব অ্যাগ্রেসিভ, বাবার সঙ্গে সব সময় খিটির খিটির করে, কিন্তু বাবা কখনো পাল্টা কিছু বলে না। মাঝে মাঝে মা এমন সব কথা বলে যা শুনলে শিমুলের মনে হয় এমন মায়ের থাকার দরকার নেই, কিন্তু বাবা তবু চুপচাপ থাকে। সেই বাবা মোমো বলে কোনো মেয়ের জন্য মারামারি করেছিল। মোমোর বাবা মোমোকে শিমুলের বাবার সঙ্গে মিশতে দেয়নি। পাড়ায় ছেলেদেরও বলে দিয়েছিল যাতে বাবা দেখা করতে গেলে বাবাকে মারে। বাবা একা মারামারি করেছিল 6টা ছেলের সঙ্গে। হাসপাতালে ভর্তি ছিল 2 সপ্তাহ। পরে মোমো আর বাবার সঙ্গে দেখা করতে পারেনি। তখন তো অত টেলিফোন ছিল না। মাঘ মাসে বিয়ে হয়ে যায় মোমোর। বাবা ডায়েরিতে লিখে রেখেছে 20শে মাঘ, আর লিখে রেখেছে, মাই লাইফ সিমস টু স্টপ দেয়ার, আই সি নো ফার্দার। সত্যি কি বাবার জীবন থেমে আছে সেখানে? এই এত বছর পরও কি বাবা সেই রকম আছে? তাই কি মায়ের কথার কোনো প্রতিক্রিয়া হয় না বাবার? শিমুল বুঝেছিল এই কোটেশনটা ওই জীর্ণ বইটা থেকে নেওয়া। শিমুল বইটা খুলেছিল তখন। ভেতরের পাতায় সাদা কালোয় আঁকা একটা ছবি। এক তরুণ গালে হাত দিয়ে বসে আছে, সামান্য মেয়েলি চেহারা, ফ্যাকাশে মুখ, কিন্তু অসম্ভব উজ্জ্বল দুটো চোখ। বইটার তলায় লেখা লেটার্স অফ জন কিটস। শিমুল পরে বইটা পড়ে দেখেছে অন্যান্য অনেক চিঠির সঙ্গে ফ্যানি ব্রাউনকে লেখা অদ্ভুত সুন্দর প্রেমের সব চিঠি আছে বইটায়। শিমুলকে এত ভালো চিঠি কেউ লিখলে শিমুল তো তার প্রেমে পড়ে যেতই, কিন্তু শিমুলকে তো কেউ চিঠি লেখে না। শিমুল যার কাছ থেকে চিঠি পেতে চায় সে তো দিদির বুক, পেট, কোমর নিয়ে লেখার থেকেই ফুরসত পায় না। আর যাতে ফুরসত পায়, যাতে ঘি ওঠে, তাই আজ সামান্য আঙুল বাঁকাবে শিমুল। টাপুরের সঙ্গে সেই সন্ধে দেখা হবার পর থেকে অনেক চিন্তা করেছে শিমুল। ঠিকই বলেছে টাপুর, শিমুলকে ওর পছন্দের জিনিস ছিনিয়ে নিতে হবে, না হলে কেউ ওকে কিচ্ছু হাতে তুলে দেবে না। আর তাই ও একটা প্ল্যান করেছে। দেখা যাক আজ সন্ধ্যের এই প্ল্যান কাজ করে কিনা। ক্রিসমাস হয়ে গেছে 7 দিন হলো। দিন একটু একটু করে বড় হচ্ছে এখন, সঙ্গে ঠান্ডাও পড়েছে খুব। বাটানগরের দক্ষিণ দিকে একটা ছোট্ট খ্রিস্টান পাড়া আছে, সেখানে দারুণভাবে ক্রিসমাস পালন করা হয়। টাপুর ওখানে বড়দিনে যায়।
উল্টানো চেরি ড্রাম, সাদা কাঠের ফেন্সিং, নানান রঙের রিবন আর ছোট্ট ছোট্ট ঘণ্টা দিয়ে সারা পাড়াটা সাজানো হয়। বুড়ো ম্যাথিউ দাদু কি দারুণ গিটার বাজায়, আর সবাই মিলে দুলে দুলে গান করে। শিমুলও ওদের সঙ্গে গলা মেলায়, আর গানের শেষে সবাই যখন একসঙ্গে গায় লেট ইট স্নো, লেট ইট স্নো, লেট ইট স্নো, তখন সত্যিই আশেপাশের বাড়ির ছাদ থেকে ছোট ছোট বাচ্চারা কুচি কুচি থার্মোকল ছড়িয়ে দেয় নিচে গোল করে বসা মানুষগুলোর মাথায়। আর বাটানগরে মিথ্যে মিথ্যে হলেও বছরে একবার তুষারপাত হয়। তারপর সবাই মিলে যায় কাছের কাঠের চার্চে। এটা ক্যাথলিক চার্চ। বিরাট বড় কাঠের ক্রসে যিশুর মূর্তি, মাথায় লেখা আছে INRI। একবার ম্যাথিউ দাদু শিমুলকে বলেছিল এর মানে ইয়েশুস নাজারেনাস রেক্স ইউডিওরাম, নাজারেথের যিশু ইহুদিদের রাজা। সবাই মিলে বাইবেল পড়ে সেখানে। শিমুল চুপ করে শোনে, অদ্ভুত সুন্দর লাগে ওর। তারপর ফাদার সবাইকে একটা করে ওয়েফার দেন ওয়াইনে চুবিয়ে। চার্চের মাস শেষ হলে শুরু হয় নাচ গান। তারই মধ্যে রেড ওয়াইনে ডুবিয়ে সবাই একটু করে রুটি খায়। এটাকে বলা হয় ব্লাড অ্যান্ড ফ্লেশ অফ জিসাস। শিমুলের সবটাই ভালো লাগে খুব। বাটানগরে যেমন ফাটাফাটি দুর্গাপুজো হয়, তেমনি ক্রিসমাসও দারুণ। বছরে এই দুটো সময় খুব সুন্দর। এবারও শিমুল যিশুর কাছে আমন যাতে ওকে পছন্দ করে সেটাই চেয়েছে। চার্চের বাইরে বেরোতেই ম্যাথিউ দাদু বলেছিল, কি শোনা, কি চাইলে তুমি? কিচ্ছু না। কেন জানে না লজ্জায় লাল হয়ে উত্তর দিয়েছিল শিমুল। ওকে লক্ষ্য করে ম্যাথিউ দাদু বলেছিল, যখন মেয়ে করে ব্লাশ, she must have a crush. Who is he? শিমুল কোনো উত্তর দেয়নি, শুধু হেসেছিল। একটা জিনিস ক্রমশ শিমুল বুঝছে যে ওর যাকে পছন্দ তাকে পেতে হলে ওকেই উদ্যোগ নিতে হবে। তাই এই কদিনে একটা ছোট্ট প্ল্যান তৈরি করেছে ও। এটাও কাউকেই বলেনি, এমনকি টাপুরকেও না। কারণ প্ল্যান করলেও আসলে তাতে আদৌ কোনো কাজ হবে কিনা কে বলতে পারে। এখন শিমুল শুধু অপেক্ষা করছে সেই সময়ের যখন আমন আসবে ওদের বাড়িতে। তবে বেশি দেরি করলে সব ভেস্তে যাবে, কারণ বাবা, মা, দাদু, ঠাকুমা সবাই বাড়িতে ফিরে আসবে। গত পরশু আমনকে ওদের বাড়িতে গিয়ে ধরেছিল শিমুল। আমন তখন কম্পিউটারে ফিফা 1904 খেলছিল। শিমুলকে দেখেই জিজ্ঞেস করল, কিরে, ঠাকুমার সঙ্গে গল্প শেষ হলো? শিমুলের কাছে উত্তরের পরোয়া না করেই আবার জিজ্ঞেস করল, এই, আমার বায়োলজি প্র্যাকটিক্যালের খাতাটা কোথায় রেখেছিস রে? খুঁজে পাচ্ছি না। তোর গোছানোর ঠেলায় না আমি কোন দিন হারিয়ে যাব। তুই পুরো একটা গিভ আপ কেস। গিভ আপ কথাটা আমন খুব ব্যবহার করে। শিমুল কিছু না বলে খাতাটা বের করে দিয়েছিল। আমন আবার ডুবে গিয়েছিল ওর ফুটবলে। শিমুল পায়ে পায়ে গিয়ে দাঁড়িয়েছিল ওর চেয়ারের পেছনে। তারপর ধীরে ধীরে বলেছিল, দিদি, তোকে একবার দেখা করতে বলেছে। দিদি মানে রঙ্গনা। যেন শখ খেলে গেল এমনভাবে ঘুরে বসেছিল আমন। তারপর শিমুলের হাত ধরে বলেছিল, এই সত্যি? কবে? এক্ষুনি? ভালো আর খারাপ একসঙ্গে লাগলে কেমন লাগে প্রথম বুঝেছিল শিমুল। ওর হাত ধরে বসে থাকা আমন আর দিদির কথায় উত্তেজিত আমন। শিমুল তবু যথাসম্ভব ঠান্ডা মাথায় বলেছিল, না, আজ নয়, পরশু। দিদি বলেছে সন্ধে 6টা নাগাদ তোকে যেতে। আগে নয় কিন্তু, তখন বাড়িতে কেউ থাকবে না। তোকে দিদির কি সব কথা বলার আছে প্রাইভেটলি। কি কথা? আমনের চোখ মুখ লাল হয়ে উঠেছিল। শিমুল বলেছিল, আমি জানি না, পরশুদিন আসবি কেমন?
তার আগে নয়। দিদি কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছে। কথাগুলো ভাবতে ভাবতে শিমুল একবার উঠে জানলার কাছে গেল। আমন এখনো আসছে না তো? কি ব্যাপার? শিমুল ঘড়ির দিকে তাকালো। প্রায় 6টা বাজে। জলজ দিদির কাছে এসেছে এখন। 7টা নাগাদও চলে যাবে, কারণ 7:30টায় বাড়ির সবাই নেমন্তন্ন থেকে ফিরে আসবে। শিমুল চায় জলজ থাকতে থাকতে আমন আসুক, কারণ তাহলেই ওর প্ল্যানটা খাটবে। শিমুল জানলার পর্দা সরিয়ে নিচে দেখল ঘুটঘুটে অন্ধকার রাস্তা। ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছে শিমুল। আমন কোথায়? ও জানে অমূল্য সময় চলে যাচ্ছে, ওর সমস্ত আয়োজন মাঠে মারা যাচ্ছে। বাড়ির বড়রা যখন নেমন্তন্নে যাচ্ছিল, সবাই শিমুলকে যেতে বলেছিল। শিমুল জেদ করে যায়নি, কারণ ও জানে রঙ্গনা যেহেতু যাচ্ছে না, সেহেতু জলজ নিশ্চয়ই আসবে, আর সেটাকেই এক্সপ্লয়েট করবে ও। জলজ দিদির বন্ধু না বয়ফ্রেন্ড সেটা প্রথমে বুঝতো না শিমুল। কখনো ভাবতো বয়ফ্রেন্ড, আবার কখনো ভাবতো বন্ধু। কিন্তু একবার জলজ আর রঙ্গনাকে একসঙ্গে জানলার খড়খড়ির ফাঁক দিয়ে দেখে সব ধারণা কেমন তালগোল পাকিয়ে গিয়েছিল শিমুলের। এখনো সেই দৃশ্যের কথা চিন্তা করলে গায়ে কাঁটা দেয় শিমুলের। আর কেন কে জানে, তার সঙ্গে সঙ্গেই ওর মনে পড়ে যায় বছর 1.5 আগের এক দুপুর। শিমুলের সব সময় দুটো আলাদা ঘটনা একসঙ্গে মনে পড়ে যায়। বছর 1.5 আগের সেই দুপুরে শিমুল ছিল টাপুরের বাড়ি। ভগবান জানে কোত্থেকে লুকিয়ে একটা সিডি নিয়ে এসেছিল টাপুর। সেটা চালাতেই দম বন্ধ হয়ে গিয়েছিল শিমুলের। অতগুলো শরীর কি করছে একসঙ্গে? ঘটনাটা বুঝতে কিছুটা সময় লেগেছিল ওর, কিন্তু বুঝতে পেরেই ওয়াক উঠে এসেছিল শিমুলের। কিন্তু টাপুরও ছাড়বে না, দেখতেই হবে। খানিকটা ধস্তাধস্তি হয়েছিল ওদের। তারপর টাপুর সোফার সঙ্গে ওকে চেপে ধরে বলেছিল, ন্যাকামো হচ্ছে? তুই সাধু না? ঘেন্না লাগছে? হিপোক্রেসির জায়গা পাস না? তুই অ্যারাউজড হচ্ছিস না? জানিস না কিভাবে তুই পৃথিবীতে এসেছিস? তোর ইচ্ছে করে না এসব করতে? তুই নিজেকে স্টিমুলেট করিস না? কোনো উত্তর দিতে না পেরে কেঁদে ফেলেছিল শিমুল। অবাক হওয়ার সঙ্গে সঙ্গে শরীরটাও শিরশির করছিল শিমুলের। রুদ্রর ভেজা ঠোঁট, টাপুরের বাড়ির সেই ছবি, সব একসঙ্গে মিলেমিশে গিয়েছিল। সাইকেলের আলোটা অন্ধকার গলিটাকে আধা আধি করে দিল যেন। শিমুল চমকে উঠল। আমন! খুব দ্রুত, বলতে গেলে প্রায় উড়েই নিচে নেমে গেল শিমুল। আমন কলিং বেল বাজাবার আগেই দরজা খুলে দিল শিমুল। ও চায় না রঙ্গনা কলিং বেলের আওয়াজ শুনুক। দরজা খুলতেই আমন বোকার মতো মুখ করে হাসল, বলল, আসলে ফুল কিনতে একটু দেরি হয়ে গেল। রঙ্গনাদি কোথায়? ওপরে? আমনের হাতে একগুচ্ছ হলুদ ফুল। শিমুল দম নিল একটু। এবার ওর খেলা শুরু হবে, তবে খেলাটা রিস্কি, সাবধানে খেলতে হবে। শিমুল বলল, দেরি করে ফেলেছিস রে। দিদির সঙ্গে একজন আছে। দিদি এখন অন্য কারোর সঙ্গে দেখা করবে না। মানে? অন্য কারোর সঙ্গে আছে, দেখা করবে না? তাহলে আমাকে ডেকে পাঠালো কেন? ইয়ার্কি নাকি? সব ইয়ার্কি আমি গিয়ে দেখছি। আমন প্রায় শিমুলকে ঠেলে সরিয়ে ওপরে উঠতে লাগলো। শিমুল পেছনে। শোন আমন, শোন বলে যেতে লাগলো, কিন্তু সে আমনকে আটকালো না। শিমুল জানে ঠিক কখন আমনকে আটকাতে হবে। শিমুল যা ভেবেছিল ঠিক তাই। রঙ্গনার ঘরের দরজা বন্ধ। আমন হাত তুলল দরজায় টোকা দেবে বলে, আর ঠিক সেই মুহূর্তে শিমুল ওর হাতটা চেপে ধরল, বলল, না না, ধাক্কা দিস না, একটা জিনিস দেখি।
আমন অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। শিমুল পা টিপে টিপে গিয়ে জানলার খড়খড়ি তুলে রঙ্গনার ঘরের ভেতর উঁকি দিল। দেখা দেখি আমনও এগিয়ে এলো, কিন্তু শিমুল দ্রুত শব্দ না করে খড়খড়ি নামিয়ে আমনকে বলল, তুই ভেতরে দেখিস না, তোর ভালো লাগবে না। কেন? আমন শিমুলকে ঠেলে এগিয়ে গেল জানলার দিকে। শিমুল আর আমনকে বাধা দিল না। ও ঠিক এটাই চাইছিল। মানুষের এটাই প্রবৃত্তি, যেটা তাকে দেখতে বারণ করা হয় সে সেটাই দেখবে। আমন গিয়ে জানলার খড়খড়িটা ফাঁক করল। ভাগ্য এমন যে ভেতরের পর্দাটাও আজ সরানো আছে। শিমুল আমনের পাশ দিয়ে উঁকি দিল। ঘরের ভেতরে নরম আলো জ্বলছে একটা। জানলার দিকে পিঠ করে বসে আছে রঙ্গনা। গায়ে একটা সুতোও নেই। মাটির মূর্তির মতো লাগছে ঠিক। রঙ্গনার সামনে জলজ, দুজনের শরীর যেন মিলে যাচ্ছে। তারপরেই শিমুল দেখল আবছা আলোয় দুটো শরীর দুলছে অদ্ভুত ছন্দে। পাশে ধপ করে শব্দ হওয়াতে শিমুল ঘরের থেকে চোখ ফিরিয়ে তাকালো। আমন থেবড়ে বসে পড়েছে মাটিতে। হাতের হলুদ ফুলগুলো পাশে পড়ে আছে ছড়িয়ে। আমনের ফর্সা মুখ লাল, চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। কিছু বলতে চেষ্টা করছে আমন, কিন্তু কিছুতেই যেন পারছে না। শিমুল কোনো মতে দাঁড় করালো আমনকে। তারপর কষ্ট করে একরকম টানতে টানতেই ওকে নিয়ে গেল নিজের ঘরে। শিমুলের ঘরটা রঙ্গনার ঘরের উল্টো দিকে, বারান্দার আর এক মাথায়। শিমুলের খাটে ধপ করে বসে পড়ল আমন। শিমুল দেখল রীতিমতো কাঁপছে ও। মুখ এখনো লাল, চোখ দিয়ে এখনো জল পড়ছে। আমন যে ভীষণ শকড সেটা বুঝতে অসুবিধে হলো না শিমুলের। শিমুল ধীরে ধীরে বসলো আমনের পাশে। ওর হাতটা নিজের হাতে নিয়ে শিমুল বলল, তখনই বলেছিলাম দেখিস না, ভালো লাগবে না। এসব এসব কি করছে? ওই ছেলেটা কে? ওরা সেক্স করছে কেন? আমার এও দেখতে হলো। আমি শিমুল বুঝল আমন কথার খেই হারিয়ে ফেলেছে। ও বলল, কাম ডাউন আমন, ছেলেটা দিদির বয়ফ্রেন্ড। বাড়ি ফাঁকা থাকলেই দে হ্যাভ সেক্স। তুই দুঃখ পাস না। দুঃখ পাবো না? আমার যে কোথায় কষ্ট হচ্ছে। তুই শিমুল, আমি আমি কি করব এখন? আমি কি করব? রঙ্গনাদি এমন করলো কেন? আমনের কথা ক্রমশ প্রলাপের আকার নিচ্ছে। শিমুলের এবার কষ্ট হলো। এমনটাও হয়তো না করলেই পারত। এভাবে আমনকে ডেকে এনে ওকে শক দেওয়াটা বোধহয় ঠিক হয়নি ওর। শিমুল তো জানত রঙ্গনা ফাঁকা বাড়ির অ্যাডভান্টেজ নেবেই, আর এও জানত আমন এসব দেখলে কষ্ট পাবেই। তবু কোথাও যেন সূক্ষ্মভাবে একটা আনন্দও হচ্ছে ওর। আমন ওকে জিজ্ঞেস করছে, শিমুল, আমি কি করব? তবে কি আর আমনের কাছে অদৃশ্য নয় শিমুল? শিমুল চোখ মুছিয়ে দিল আমনের। ওর কাঁধে হাত রেখে বলল, সব ঠিক হয়ে যাবে দেখিস। আর দিদির কথা চিন্তা করিস না। খারাপ কথা ভাবলে নিজেরই মন খারাপ হয়। আমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ওর দিকে। শিমুল নিজের কথায় নিজেই অবাক হচ্ছে। এসব কথা বলতে পারছে কি করে ও? এসব কে বলাচ্ছে ওকে দিয়ে? শিমুল আবার বলল, আর কাঁদিস না। তোকে কাঁদতে দেখলে আমার কষ্ট হয়। কথাটা সত্যি, কারণ শিমুলের চোখের কোণেও জল চিকচিক করছে। আমন শিমুলের হাতটা ধরে ওর দিকে তাকালো। তারপর ধীরে ধীরে ওর কাঁধে মাথা রাখল। আমনের নিঃশ্বাস লাগছে শিমুলের গলায়।
মাথার চুল থেকে হালকা শ্যাম্পুর গন্ধ পাচ্ছে ও। ভালো লাগায় শিমুলের শরীর অবশ হয়ে আসছে। আমন আস্তে আস্তে বলল, শিমুল, তুই সবসময় আমায় এভাবেই সামলাবি তো? শিমুলের হঠাৎ মনে পড়ে গেল হলদে হয়ে আসা কিছু পৃষ্ঠা, ফ্যাকাশে নীল কালি, মারামারি করে ছেঁড়া শার্ট আর ঠোঁটের কোনায় রক্ত নিয়ে ফেরা এক যুবক। যুবকটাকে কেউ কোনোদিন এভাবে সামলায়নি। শিমুলের গলার কাছে হঠাৎ ব্যথা করে উঠল। মনে হলো কি যেন আটকে আছে। ওর বলতে ইচ্ছে হলো, সামলাবো, তোকে আমি সামলাবো। কিন্তু পারল না। শুধু নাক থেকে পিছলে নেমে আসা চশমাটাকে ঠিক করতে করতে বলল, সব সময় কথা বলতে নেই, একটু চুপ কর। কাঠগোলা বয়েজ। এখন পরের ম্যাচটুকু নিয়েই শুধু চিন্তা করছে কবি। পুরু এদের সঙ্গে যে এতদিন খাটাখাটনি করল, তার ফলাফলের কিছুটা এই ম্যাচটা থেকে পাওয়া যাবে। দেখা যাক কাঠগোলা বয়েজকে ওরা সামলাতে পারে কিনা। টিমটার সবার বয়সই 24-25 বছর, অর্থাৎ ওদের চেয়ে অনেকটাই বড়। পুরু চায় ওদের এমন প্রতিপক্ষের মুখোমুখি ফেলতে যাতে কম্পিটিশনটা টের পায় ওরা। পুরুর এই প্রস্তাবে প্রথমে কিছু ছেলে আপত্তি করেছিল। তখন পুরু বলেছিল, When the going gets tough, the tough gets going. দেখবো how tough you people are. Come on. টাফ, ওকে হতেই হবে টাফ। কবির আয়নার সামনে দাঁড়িয়ে চোয়াল টিপল। সেদিন সন্ধ্যের মারের দাগগুলো শরীর থেকে চলে গেলেও ওর মন থেকে যায়নি। প্রতিটা কথা ওর মনে কাঁটার মতো গেঁথে আছে। ওকে শুয়োরের বাচ্চা বলেছিল রুদ্র, ওকে লাস্ট ওয়ার্নিং দিয়েছিল, ওর গায়ে পেচ্ছাপ করেছিল রুদ্র। প্রতিটা অংশের হিসেব বুঝে নেবে কবির। আর টাপুর কবিরেরই হবে, যার ক্ষমতা থাকে আটকাক। টেস্টের রেজাল্ট বেরিয়ে গেছে, ওরা সবাই ভালোভাবে পাশ করেছে, ফলে পড়াশুনোর টেনশনটা এখন একটু কম। বাবাও রেজাল্ট দেখে খানিকটা শান্ত। কবির চুলটা আঁচড়ে নিল দ্রুত। এমনিতেই প্র্যাকটিস থেকে ফিরতে দেরি হয়ে গেছে আজ। ওদিকে বেশি দেরি হলে নাচের স্কুলের পরে টাপুরকেও মিস করবে। টাপুরকে মিস করতে চায় না আজ। ও আজ আর একবার টাপুরের কাছে ট্রাই নিয়ে দেখবে। গানের স্কুলে তো আর দেখা হবার চান্স নেই। মাঝে মাঝে ভাবলে ভীষণ খারাপ লাগে কবিরের। সমাধির গানের ক্লাসে টাপুরের একদম কাছে আসার সুযোগ হতো কবিরের, সেটা আর সম্ভব নয়। আর তার জন্যে কিছুটা দায়ীও নিজে। রুদ্রর কাছে বেদম মার খেয়ে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল কবির। দিয়েগো বাড়ি পৌঁছে দিয়ে যায় ওকে। প্রায় 3-4 দিন জ্বরে বেহুঁশ ছিল কবির। তার মধ্যে প্রলাপ বকেছিল। বারবার টাপুর, গানের ক্লাস, রুদ্র, সমাধির কথাও বলেছে ও। বাড়ির লোকেরা সবটা বুঝতে না পারলেও টাপুর আর গানের ক্লাসটা সহজেই ইকুয়েট করে ফেলেছিল। বাবা তো আগেই ওয়ার্নিং দিয়ে দিয়েছিল টাপুরের বিষয়ে। ফলে একটু সুস্থ হতেই বাবা প্রথমে জিজ্ঞেস করেছিল, তোকে কে মেরেছে বল। কবির কিছুতেই বলেনি। যতবারই জিজ্ঞেস করা হয়েছে প্রশ্নটা, কবির চুপ করে থেকেছে। শেষে বলেছে, অন্ধকার ছিল, তার উপর সব বেপাড়ার ছেলেরা ঠিক দেখতে পায়নি। বাবা কি অত বোকা? এরপরেই সেই প্রশ্নে না গিয়ে বাবা আচমকা বলেছিল, খুব তো রবীন্দ্রনাথের গান শিখিস। দীপ নিবে গেছে মম গানটা শোনা দেখি। কবিরের মনে হতে লাগলো এই খেয়েছে। এই গানটা রবীন্দ্রনাথ কবে লিখলেন, আর কেনই বা লিখলেন? কবির আমতা আমতা করছে দেখে বাবা বলেছিল, তোমার আর গান শিখে কাজ নেই। খেলছো, পড়ছো, এনাফ। গান একদম বন্ধ। কবির তীব্র প্রতিবাদ করতে চেয়েছিল, কিন্তু বাবার চোখের দিকে তাকিয়ে তীব্র প্রতিবাদের ফলে তীব্র ঢোক গিলেছিল। মনে মনে ভেবেছিল,
টাপুর এভাবে ফসকে গেল। এবার তো অন্য কোনো ছেলে ওকে নিয়ে নাকের ডগা দিয়ে ড্যাং ড্যাং করতে করতে চলে যাবে। এসব সহ্য করা যায়? তাই বেশ কদিন ধরে অনেক সাহস জুটিয়ে আজকের দিনটাকে ঠিক করেছে কবির। আজ হয় এসপার নয় ওসপার। আর নাচের ক্লাসের আশেপাশে বখাটের মতো ঘুরঘুর করতে হবে না। কবির যাবে ডুডুর কাছে, যেন ডুডুর সঙ্গেই দেখা করতে এসেছে। কবির হলুদ পুলোভার আর নীল জিন্স পরেছে একটা। মা বলে এতে ওকে বেশ স্মার্ট দেখায়। চুলটাকেও সামনের দিকে জেল দিয়ে স্পাইক করে নিয়েছে। আজ ওকে দারুণ দেখতে লাগতেই হবে, কোনো গ্যাপ রাখবে না আজ। এরই মাঝে কলকাতায় গিয়ে আর্চিজ থেকে একটা মিউজিক্যাল কার্ড কিনে নিয়ে এসেছে কবির, সঙ্গে রিবন বাঁধা বিদেশি টফির বাক্স। ইন্টারনেট ঘেঁটে রাজ্যের কবির নামের লোকেদের তথ্য জোগাড় করেছে। আজ আর টাপুর ওকে কাবু করতে পারবে না। আর একবার নিজেকে আয়নায় দেখে নিল কবির। সানগ্লাসটা পরলে আরো ভালো লাগতো। পরবে একবার ভাবল, তারপরেই ভাবল বিকেল প্রায় শেষের দিকে, সানগ্লাস পরলে যা প্যাঁক খাবো, আজ রাতে আর খেতে হবে না। ইস, যদি একটা মুন গ্লাস থাকতো। কবির আর একটুও দেরি না করে গিফটগুলো নিয়ে বেরিয়ে পড়ল। তাড়াতাড়ি ডুডুর ওখানে পৌঁছতে হবে। হিসেব মতো আর বেশি দেরি নেই নাচের ক্লাস শেষ হতে। আজ আর সাইকেল নিল না কবির, পাড়ার ভেতর দিয়ে শর্টকাট মেরে দেবে। কবির রাস্তায় বেরিয়ে দেখল একটা দুটো করে আশপাশের দোকানের আলো জ্বলতে শুরু করেছে। বেশ ঠান্ডা পড়েছে এবার, গত কয়েকবার এত ঠান্ডা পড়েনি। কবিরের শীত খুব ভালো লাগে, তবে আজ যেন একটু বেশি ঠান্ডা লাগছে ওর। ও হাঁটতে লাগল। চারপাশের হইচই, দোকানের আলো, গাড়ির আওয়াজ কিচ্ছু পৌঁছচ্ছে না ওর কানে। নিজেকে খুব মহান মনে হচ্ছে আজ ওর। কেমন একটা চোরা কনফিডেন্স টের পাচ্ছে ও। পেতেই হবে, ওকে টাফ হতে হবে। যে টাপুরকে নিয়ে আসতে চলেছে ওর জীবনে, এর জন্য ওকে যোগ্য হয়ে উঠতে হবেই। কবির শর্টকাটের জন্য পাশের গলিটাতে ঢুকে গেল। কি রে জিতেন্দ্র টেরা বেকা জেরক্স, হন হনিয়ে কোথায় যাচ্ছিস? গলাটা শুনে কবির দাঁড়িয়ে পড়ল। ঘাড় ঘুরিয়ে দেখল সাইকেল নিয়ে এগিয়ে আসছে জ্যাকসন। কবির আঁতকে উঠল, ভাবল সেরেছে, এই জোকারটা এখানেও। জ্যাকসন দাঁত বের করে কবিরের সামনে চলে আসছে। এবার কি করবে কবির? জ্যাকসনকে কাটিয়ে কি করে যাবে টাপুরের কাছে? কবির কি আজ পৌঁছতে পারবে টাপুরের কাছে? বলতে পারবে মনের কথা? অন্যদিকে পুরুর কাছে আবারও প্রত্যাখ্যাত হয়ে টাপুরের মনের অবস্থা কি? আর পুরু নঙ্গি বয়েজকে খেলায় জেতানোর লক্ষ্যে স্থির থাকতে পারবে তো? রোহিণীর মতো কেউ তাকে দিকভ্রষ্ট করবে না তো? মাঠে ডিয়েগো আবার জাদু দেখাতে পারবে কি? পাতা ঝরার মরশুমে উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, মুখ্য চরিত্রে গল্প পাঠে শেখর, কুশ কুশল ভট্টাচার্য, টাপুর শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, পুরু মির্চি অগ্নি, হেড স্যার শেখর দাস, জ্যাকসন অন্বেষ দে, ডুডু সৌম্য চ্যাটার্জি, কবির সায়ন্তন ঘোষ, রেখা অধ্যায় সাহা, তিমির ব্রতদীপ মুখার্জি, শিমুল ছন্দবাণী দত্ত, আমন আর্য। এছাড়াও রয়েছেন অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ড মাইন, সরঞ্জিতের লেখা পাতা ঝরার মরশুমে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।